আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি রিদওয়ানা বিনতে জলিল। দীর্ঘদিন ধরে অমীমাংসিত তিস্তা নদীর পানি বন্টন সমস্যা সমাধানের উপায় নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। সেই সঙ্গে রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবর্তনের বিষয়েও ভারত এবং চীনের সহায়তা চাইবে বাংলাদেশ। এক সাক্ষাৎকারে ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, তিস্তার পানি বন্টন আন্তর্জাতিক আইন মেনেই হতে হবে। পাশাপাশি দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের চেতনার পুনরুজ্জীবন ঘটানোর চেষ্টার কথাও জানান ইউনূস। বিনিয়ামিনের রিপোর্টে বিস্তারিত থাকছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে অমীমাংসিত সমস্যার একটি হচ্ছে তিস্তা নদীর পানির সুষ্ঠু বন্টন। তিস্তার পানি নিয়ে দেশের উত্তরের জনপদের মানুষের দুর্ভোগ বহুমাত্রিক। শুষ্ক মৌসুমে নদী একেবারেই শুকিয়ে যায়, আর বর্ষাকালে তিস্তায় ভারত থেকে আসা পানির ঢলে বন্যা ও ভাঙনের শিকার হয় রংপুরের বিস্তীর্ণ এলাকা। ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে কয়েকবার সমঝোতা এলেও পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের বিরোধিতায় হয়নি তিস্তা চুক্তি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানান, তিস্তার পানি বন্টন নিয়ে ভারতের সঙ্গে মতপার্থক্য নিরসনের উপায় খুঁজে বের করবে তার সরকার। বছরের পর বছর এই চুক্তিকে বিলম্বিত করা কোনো দেশের স্বার্থেই ভালো নয় বলেও মন্তব্য করেন তিনি। ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, দুই দেশের মধ্যে পানি বন্টন সমস্যাটি অবশ্যই আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী সমাধান করা উচিত। সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, যে মহৎ উদ্দেশ্যে ৮ জাতির আঞ্চলিক জোট সার্ক প্রতিষ্ঠিত হয়েছে তা বর্তমানে অকার্যকর। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগী সংস্থা সার্কের চেতনা পুনরায় ফিরিয়ে আনার চেষ্টা করছেন বলে জানান এই প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনূস বলেন, পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে ইউরোপীয় ইউনিয়ন অনেক কিছু অর্জন করলেও এমন কোনো কিছু অর্জন করতে পারেনি সার্ক। তাই এ জোটকে সক্রিয় করে আঞ্চলিক সমস্যার সমাধানে সবাইকে এক হওয়ার আহ্বান জানান ডক্টর ইউনূস। এছাড়া রোহিঙ্গারা দেশের অর্থনীতিতে মারাত্মক চাপ তৈরি করছে উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, মিয়ানমারের সঙ্গে সুসম্পর্ক থাকায় রোহিঙ্গা প্রত্যাবাসনে ভারতের সহায়তা প্রয়োজন। বিনিয়ামিন, আরটিভি। বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে শেখ হাসিনা সরকারের কাছ থেকে কোনো সহায়তা পাওয়া যায়নি, এমন দাবি করলেন তখনকার সেনাপ্রধান মঈন ইউ আহমেদ। নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে তিনি বলেন, সুষ্ঠু বিচার নিশ্চিতে তদন্ত কমিটি পুনর্গঠন করতে হবে। এর মাধ্যমে ঘটনার মূল কারণ এবং এর সঙ্গে জড়িতরা বেরিয়ে আসবেন। বিস্তারিত জানাচ্ছেন ইকবাল অনিক। অবশেষে পিলখানায় বিডিআর বিদ্রোহে ৫৭ সেনা কর্মকর্তার হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন সে সময়ের সেনাপ্রধান মঈন ইউ আহমেদ। নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওর শুরুতেই ছাত্র জনতার আন্দোলনে নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রার্থনা করেন। বলেন, সরকার ছাত্র জনতা যেভাবে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়। ক্ষতিগ্রস্তদের পাশে আসে দাঁড়িয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়। বিডিআর বিদ্রোহ নিয়ে সাবেক সেনাপ্রধান বলেন, ওই দিন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা বলার চেষ্টা করলেও তার ফোন ব্যস্ত ছিল। ৯টা ৫৪ শেখ হাসিনার সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারেন। আক্রমণ প্রতিহত করতে সেনা ব্রিগেডকে পিলখানায় যাওয়ার অনুমতি চাইলে তা দেন সাবেক প্রধানমন্ত্রী। সকাল 10:30টায় ব্রিগেডের অগ্রভাগ দল জাহাঙ্গীর গেট ক্রস করে। এত কম সময়ে প্রস্তুত হয়ে যাত্রা শুরু করা হয়েছিল, তা একটা বিরল কৃতিত্বের উদাহরণ। বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্ত করতে আওয়ামী লীগ সরকারের কাছ থেকে যে সাহায্য প্রয়োজন ছিল তা পাওয়া যায়নি বলেও দাবি করেন মঈন ইউ আহমেদ। এই তদন্ত আদালত করতে যেসব জিনিস প্রয়োজন তা সেভাবে সরকার থেকে আমরা সাহায্য পাইনি। তদন্ত আদালতের নেতৃত্ব দিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। ওনাকে যে টার্মস অফ রেফারেন্স দেওয়া হয়েছে তিনি তা সম্পন্ন করতে পারেননি। কারণ হলো, যারা এর সাথে জড়িত ছিল তাদেরকে সম্মুখে আনা সম্ভব হয়নি, তাদেরকে প্রশ্ন করা সম্ভব হয়নি। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন সাবেক এই সেনাপ্রধান। বলেন, তদন্ত কমিটি পুনর্গঠন করে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে। এ সময় বিডিআর বিদ্রোহ নিয়ে তার লেখা বই খুব শীঘ্রই বাজারে আসবে বলেও জানান তিনি। ইকবাল অনিক, আরটিভি, ঢাকা।
একের পর এক ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে নতুন নতুন ষড়যন্ত্র এবং রাষ্ট্রবিরোধী কাজে লিপ্ত হচ্ছে স্বৈরাচারের দোসররা। এজন্য জাতীয় ঐক্যের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সন্ধ্যায় ৩টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শেষে এই মন্তব্য করেছেন তিনি। এদিকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অর্জিত স্বাধীনতাকে কলঙ্কিত করতে চাইলে উপযুক্ত জবাব দিতে প্রস্তুত জনগণ। রাজধানীর রামপুরায় এক অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব কথা বলেন। খান আলামিনের রিপোর্ট। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গণফোরাম, ন্যাপ ভাসানী ও পিপলস পার্টির সাথে বৈঠক হয় বিএনপির লিয়াজু কমিটির। লিয়াজু কমিটির প্রধান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সদস্য বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক শেষে ৩ দলের নেতারা বলেন, বর্তমান সরকার রাষ্ট্র সংস্কারের মাধ্যমে এমন একটি নির্বাচনের ব্যবস্থা করবে যার মাধ্যমে ছাত্র জনতার কাঙ্ক্ষিত রাষ্ট্র নির্মিত হবে। যে কোনো কিছুর বিনিময়ে মুক্তিযুদ্ধের মূল চেতনাকে সামনে রেখে আজকে ২৪-এর বিজয়কে ধরে রেখে আমরা এগিয়ে যেতে চাই। জাতীয় নির্বাচন করে এই যে সংস্কারগুলো আছে তা রেফারেন্ডামের মাধ্যমে যেন এই সংস্কারগুলো হয়। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, একের পর এক ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে নতুন নতুন ষড়যন্ত্র ও রাষ্ট্রবিরোধী কাজে লিপ্ত হচ্ছে স্বৈরাচারের দোসররা। এজন্য জাতীয় ঐক্যের বিকল্প নেই। আনসারের একটা ঘটনা ঘটে গেছে এবং এর পেছনে কারা ছিল এটা নিয়ে অনেক পত্রপত্রিকা লেখালেখি হয়েছে। বিভিন্ন মিল কারখানায় আজকে বিভিন্ন ধরনের গার্মেন্ট, ওষুধ ফ্যাক্টরি সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন রাষ্ট্রবিরোধী কার্যক্রম চলছে। এগুলোতে পেছনে কারা আছে এই জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ চেষ্টা করতে হবে যাতে দেশটা স্থিতিশীল থাকে। স্বৈরাচার পতন আন্দোলনে শহীদদের পরিবারের পাশে দাঁড়াচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তেমনি একজন শহীদ রাজধানীর রামপুরা বউবাজার এলাকার রিকশা চালক সাগর মিয়া। ১৯ জুলাই পুলিশের গুলিতে রামপুরায় নিহত হন তিনি। তার পরিবারকে তারেক রহমানের সহযোগিতা পৌঁছে দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অর্জিত স্বাধীনতাকে কলঙ্কিত করতে চাইলে উপযুক্ত জবাব দিতে প্রস্তুত দেশের জনগণ। গোটা দেশকে অস্থিতিশীল করার জন্য গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। এখন তো আমরা আলাপ আলোচনার মধ্যে দিয়ে অনেক সমস্যার আমরা নিরসন করব, কিন্তু এখন আবার রাস্তায় ব্যারিকেড এবং দেশটাকে নানা দুর্যোগের মধ্যে ঠেলে দেওয়ার পায়তারা করছেন যারা, তাদেরকে আপনারা সবাই চেনেন, আমরা সবাই চিনি। তাদের কাছে আছে অনেক কালো টাকা। এই কালো টাকা ছড়িয়ে তারা এক ধরনের অস্থিতিশীলতা তৈরি করছে এবং আরও করতে পারে। এই জন্য সবাইকে আজকে সতর্ক থাকতে হবে। দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় আবারও রুখে দাঁড়াবে জনতা, এমনটাই মনে করেন রিজভী। খান আলামিন, RTV, ঢাকা। হত্যা মামলায় সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তদন্তকারী কর্মকর্তা ধানমন্ডি থানার উপপরিদর্শক মোহাম্মদ খোকন মিয়া মামলার সুষ্ঠু তদন্তের জন্য আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদ ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। মাইদুর রহমান রুবেল আরও জানাবেন তার রিপোর্টে। আন্দোলনে যখন উত্তাল পুরো দেশ, তখন ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডিতে ছাত্র জনতার আন্দোলনে বুকে ও গলায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায় শিক্ষার্থী আব্দুল মোতালিব। নিহতের বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা দায়ের করেন ২৬ আগস্ট। শেখ হাসিনা ও শাহজাহান খান সহ ১৭৬ জনের নামে করা হয় হত্যা মামলা, যে মামলায় শাহজাহান খান ২৩ নম্বর আসামি। বৃহস্পতিবার রাতে ধানমন্ডির একটি বাসা থেকে শাহজাহান খানকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। শুক্রবার বিকেলে সিএমএম আদালতে তোলা হলে মোতালিব হত্যা মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাহজাহান খানের ১০ দিনের রিমান্ড আবেদন করে ধানমন্ডি থানা পুলিশ। আসামি পক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করলেও উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করেন। ধানমন্ডি থানার দায়ের করা কিশোর মোতালিব হত্যা মামলায় সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শাহজাহান খানের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। ছাত্র জনতা কোটা সংস্কার আন্দোলনকে প্রতিহত যে ঘোষণা দিয়েছিল, এই শাহজাহান খান একজন অন্যতম এই মামলার ২৩ নং জাহান্নামী আসামি। সেখানে শর্টগান ব্যবহার হয়েছে, বেআইনি অস্ত্র ব্যবহার হয়েছে, গুলি ব্যবহৃত হয়েছে, ব্যাপক পরিমাণ টিয়ার শেলের ব্যবহার হয়েছে। এই আব্দুল মোতালিব কিন্তু ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডের সময়
উনার যে কোনো সময় একটা অঘটন করতে পারে, কারণ উনাকে গত 19 তারিখে হার্ট অ্যাটাক করে উনাকে অসুস্থ অবস্থা বাসা থেকে নিয়ে আসছেন। সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর 2 আসন ও রাজৈর মাদারীপুর সদরের একাংশ থেকে টানা অষ্টমবারের মতো নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন শাহজাহান খান। বর্তমানে তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। আশুলিয়া, গাজীপুর সহ দেশের সব তৈরি পোশাক কারখানা কাল থেকে নিরবচ্ছিন্নভাবে চালুর ঘোষণা দিয়েছে বিজিএমইএ সভাপতি খন্দকার রফিকুল ইসলাম। সন্ধ্যায় বিজিএমইএ ভবনে পোশাক শিল্প কারখানার বর্তমান পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা শেষে তিনি এই ঘোষণা দেন। সংগঠনটির এমন ঘোষণার সঙ্গে একমত প্রকাশ করেছেন শ্রমিক নেতা এবং কর্মীরা। এ সময় শ্রমিক নেতারা বলেন, তাদের দাবি যৌক্তিক হলেও এর সমাধান আন্দোলন নয়। দেশের ক্রান্তিকালে শিল্পকে টিকিয়ে রাখতে তারা কাজ করবেন। এ সময় বিজিএমইএ নেতৃবৃন্দ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। ইন্ডাস্ট্রি চালু রাখতে হবে। ইন্ডাস্ট্রি চালু রাখার পরে, ইন্ডাস্ট্রি বাঁচানোর পরে অন্যান্য সমস্ত আলোচনাগুলো স্টেপ বাই স্টেপ আমরা সমাধান করব। কালকে থেকে নিরবিচ্ছিন্ন পোশাক কারখানাগুলি চলবে। এর পাশাপাশি অবশ্যই যে কোনো সমস্যা আলোচনার মাধ্যমে আমরা টেবিলে বসে আমাদের যতগুলি সমস্যা আছে, এবং এরকম আমরা কিন্তু গত 30 বছর অনেকবারই এই সমস্যার সম্মুখীন হয়েছি এবং প্রত্যেকবারই আমরা আলোচনার মাধ্যমে সেই সমস্যা সমাধান করেছি। দর্শক, শিরোনামে শুনছিলেন অতীতের সব রেকর্ড ভেঙে অবিশ্বাস্য উচ্চতায় দেশের খেলাপি ঋণ। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্যে খেলাপি ঋণ ছাড়িয়েছে 2,11,000 কোটি টাকা। এর মধ্যে কেবল চলতি বছরের জানুয়ারি থেকে জুন এই 6 মাসেই বেড়েছে 66,000 কোটি। বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনা সরকারের কর্তা ব্যক্তি এবং সহযোগীদের সীমাহীন লুটপাটি খেলাপি ঋণ বৃদ্ধির প্রধান কারণ। সেলিম মালিকের রিপোর্ট। সদ্য সাবেক স্বৈরাচারী সরকারের সংস্কৃতি ছিল খেলাপি ঋণের প্রকৃত চিত্র গোপন রাখা। তবে তা থেকে বেরিয়ে এসেছে অন্তর্বর্তীকালীন সরকার। কেন্দ্র ব্যাংকের পরিসংখ্যান বলছে, শেখ হাসিনা সরকার ও ঋণ খেলাপিরা গত 16 বছর চলেছে অনেকটাই হাতে হাত রেখে। খেলাপি ঋণের উত্থান সম্পর্কে গত সোমবার পিলে চমকে ওঠার মতো তথ্য দিয়েছে কেন্দ্র ব্যাংক। সংস্থাটি বলছে, জুন মাস শেষে মোট বিতরণ করা ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 16,83,396 কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণ 2,11,391 কোটি, অর্থাৎ মোট ঋণের 12.56% খেলাপি। এর মধ্যে চলতি বছরের প্রথম 6 মাসে খেলাপি ঋণ বেড়েছে 66,000 কোটি টাকা। 2015 সালে যখন নাকি বড় বড় ঋণগুলো রিস্ট্রাকচার করা হয়, তখন একটা কথা ছিল যে এই ঋণগুলো ভবিষ্যতে আর কোনো ধরনের সুবিধা তাদেরকে প্রদান করা হবে না। কিন্তু তার কয়েকদিন পরেই তো আবার নতুন গভর্নমেন্ট আসলো। ফাইন্যান্স মিনিস্টার সাহেব এসে প্রথমে বললেন যে যেখানে কথা ছিল যে ওগুলোকে আর রিস্ট্রাকচার করবে না, উনি প্রথমেই বললেন যে না, তাদেরকে আমার একটা এক্সিট দিতে হবে। তার মানে ওরা তখন বুঝলো যে আমরা এর থেকে আমরা পরিত্রাণ পাচ্ছি, আমরা আরো ঋণ টিন পাবো। খেলাপি ঋণের দূরে সবচেয়ে এগিয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো। গত জুন পর্যন্ত বিতরণ করা 1,02,483 কোটি টাকা ঋণের 32.77% খেলাপি হয়ে পড়েছে। এছাড়া বেসরকারি ও বিদেশি ব্যাংকগুলোর খেলাপি ঋণের হার যথাক্রমে প্রায় 8% এবং 5%। রিস্ক ম্যানেজমেন্ট কমিটিটা যদি ওপেন সোর্স অ্যাকাউন্টিং করে দেয়, যে যত ঋণ বরাদ্দ হবে একদম পত্রপত্রিকায় ছাপিয়ে বাংলাদেশি জাতির কাছে, আমানতকারীর কাছে এটা অ্যানুয়াল রিপোর্টে ঘোষণা করতে হবে, আপনি দুর্নীতির হার 100 ভাগ কমে আসবে। আপনি দেখবেন, আমি যদি অন্যদিকেও তাকাই, আপনি কিন্তু তাকে ছাড়বেন না, তখন জনগণ কিন্তু তাকে ছাড়বে না। এদিকে অর্থঋণ আদালতে খেলাপি ঋণের মামলার স্তূপ বেড়েই চলছে। কেন্দ্র ব্যাংকের তথ্যে গত মার্চ শেষে খেলাপি ঋণের মামলা দাঁড়িয়েছে 2,07,593টি, আর এসব মামলায় আটকে আছে 2,36,489 কোটি টাকা। ঋণ খেলাপির সৃষ্টি ব্যাংক নিজেই করে, যে ঋণটাই এমনভাবে দেওয়া হয়েছে যাতে এটা খেলাপি হয়। আর শেষে কিভাবে করে, যে যাতে লোকটা ঋণটা পরিশোধ করতে না পারে। কেন্দ্র ব্যাংক বলছে, শুধু শেখ হাসিনা সরকারের 15 বছরে খেলাপি ঋণ বেড়েছে 1,88,910 কোটি টাকা, যার বড় অংশই আদায়যোগ্য। সেলিম মালিক, আরটিভি, ঢাকা।
বন্যার পানি কমলেও দুর্ভোগে আছে মানুষ। দুর্গত এলাকায় রয়েছে খাবার এবং বিশুদ্ধ পানির সংকট। বাড়ছে ডায়রিয়া, চর্মরোগ সহ পানিবাহিত নানান রোগ। সহজে পানি নামতে না পারায় নোয়াখালীর কিছু এলাকায় স্থায়ী জলাবদ্ধতা দেখা দিয়েছে। এখনও পানিবন্দী 15 লাখ মানুষ। ফেনীতে বিধ্বস্ত ঘরবাড়ি মেরামতে সরকারি বেসরকারি সহায়তার দাবি জানিয়েছে ভুক্তভোগীরা। লক্ষ্মীপুরে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও দুর্ভোগ কমেনি মানুষের। রয়েছে খাবার এবং বিশুদ্ধ পানির সংকট। কুমিল্লাতেও ঘর বাড়ি মেরামতে সহায়তার দাবি জানিয়েছে দুর্গতরা। স্মরণকালের ভয়াবহ বন্যায় নোয়াখালীর সেনবাগে প্রায় 650 পুকুর এবং খামারের মাছ ভেসে গেছে। এতে মৎস্য খাতে প্রায় 8 কোটি টাকা ক্ষতির কথা জানিয়েছে প্রশাসন। খামারিরা জানিয়েছেন, ব্যাংক আর বেসরকারি সংস্থার ঋণের টাকায় তারা খামার গড়ে তুলেছিলেন, কিন্তু বন্যায় সব ভেসে যাবার পর দিন কাটছে দুশ্চিন্তায়। নোয়াখালীর সেনবাগ থেকে জাহাঙ্গীর পাটোয়ারের প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। প্রত্যন্ত এলাকায় রাস্তাঘাট এখনও ডুবে আছে। উঁচু এলাকায় পানি সরে যাওয়ায় চলছে ঘরে ফেরার যুদ্ধ। তবে এর মধ্যে দুশ্চিন্তায় দিন কাটছে নোয়াখালীর সেনবাগের মৎস্য খামারিদের। খামারিরা জানান, আকস্মিক বন্যায় কিছু বুঝে ওঠার আগেই খামারের মাছ ভেসে গেছে। এতে ব্যাপক লোকসানে অন্তত 400 খামারি। ব্যাংক থেকে লোন নিয়ে 25 লক্ষ টাকা লোন নিয়ে 5 একর জায়গাতে এই মাছ চাষ শুরু করছি। 15 লক্ষ টাকার মাছ ছিল বিক্রি উপযোগী, সবগুলোই বন্যা পানি এতে প্লাবিত হয়ে এক রাতে সবগুলো মাছ চলে গেছে। বেশিরভাগ মাছই বিক্রি উপযোগী ছিল, কিন্তু হঠাৎ করে পানির যে ভয়াবহ প্লাবনে আমরা জাল ডাল দিয়েও রক্ষা করতে পারি নাই। করোনায় আমি একটা মাইর খাইছি বড় ধরনের, আর বাকি মাইরটা এবার বন্যা খাইছি। আমার 5টা কর্মচারী চলে গেছে, আমি বেতনও দিতে পারতাম না, আমার লক্ষ লক্ষ টাকার মাছ চলে গেছে। এখন যদি সরকারি বিভিন্ন ব্যাংক অথবা সংস্থা থেকে আমরা কোনো ধরনের সহায়তা পাই, সেক্ষেত্রে আমরা আবার ঘুরে দাঁড়াতে পারবো, আমরা ব্যবসা আবার নতুন করে শুরু করতে পারবো। ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা ও সুদমুক্ত ঋণ প্রদান, মৎস্য খাদ্যের দাম কমানো সহ বিভিন্ন দাবিতে সম্প্রতি মানববন্ধন করেন খামারিরা। এদিকে উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। সুদমুক্তভাবে বা স্থগিত করে বা আগামী 2 বছরের জন্য লোনটা কিছুটা স্থগিত করে, মওকুফ করে, অথবা তাদেরকে একটু সময় বাড়িয়ে যদি পরিশোধের জন্য সময় দেওয়া হয়, সেক্ষেত্রে তারা এই খারাপ পরিস্থিতিটা কিছুটা হলেও কাটিয়ে উঠতে পারবে। সরকারি সহায়তায় দ্রুত ক্ষতি পুষিয়ে নিতে চান খামারিরা। সৈয়দ মাহমুদ, RTV। কেনিয়ার একটি বোর্ডিং স্কুলের ছাত্রাবাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত 17 জন ছাত্রের মৃত্যু হয়েছে। এছাড়া গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে আরও 12 শিক্ষার্থীকে। বৃহস্পতিবার দেশটির নিয়েরি অঞ্চলের হিলসাইড এন্দারাশা একাডেমিতে স্থানীয় সময় রাতে এই ঘটনাটি ঘটে। স্থানীয় পুলিশ জানিয়েছে, আগুন লাগার সময় ছাত্রাবাসে 150 জনেরও বেশি ছাত্র অবস্থান করছিলেন। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। তদন্তে কারো দায় পেলে কঠোর শাস্তি নিশ্চিতেরও কথা জানান তিনি। ভারতে সড়ক দুর্ঘটনায় 4 সেনা সদস্য নিহত হয়েছেন। পশ্চিমবঙ্গ থেকে সিকিম যাওয়ার পথে তাদের বহনকারী গাড়িটি প্রায় 800 ফুট গভীর খাদে পড়ে গেলে এই প্রাণহানির ঘটনা ঘটে। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের কালিম্পং জেলার পেডং থেকে সিল্ক রুট ধরে জুলুকের দিকে যাচ্ছিল সেনারা। পথে সিকিমের পাকিয়াং জেলায় এই দুর্ঘটনাটি ঘটে। গাড়িটিতে থাকা 4 জন আরোহীর সবাই মারা যান। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। খেলার খবর, উয়েফা নেশনস লিগে গ্রুপ বি এর ম্যাচে স্বাগতিক ফ্রান্সের বিপক্ষে আজ মাঠে নামছে ইতালি। প্যারিসের প্রাক দ্য প্রিন্সে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 1:45টায়। ইনজুরির জন্য এই ম্যাচে রিয়াল মাদ্রিদের 3 ফুটবলার কামাভিঙ্গা, শুয়ামেনি এবং মেন্ডিকে পাচ্ছে না দেশম। দু দলের সমীকরণে এগিয়ে রয়েছে ইতালি। 37 দেখায় 18টি জয় পেয়েছে দলটি। ফ্রান্স জিতেছে 11 ম্যাচ আর ড্র হয়েছে 8টি। দিনের একই সময়ে গ্রুপের অন্য ম্যাচে ইসরায়েল মুখোমুখি হবে বেলজিয়ামের, আর ডি গ্রুপের ম্যাচে ওয়েলস মাঠে নামবে তুরস্কের বিপক্ষে। কনমেবল অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্বে আগামীকাল ভোরে মাঠে নামছে ধুঁকতে থাকা ব্রাজিল। কুরিতিবার দ্য স্তাদিও পেরেইরা স্টেডিয়ামে দলটির প্রতিপক্ষ ইকুয়েডর। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল 7টায়। এই ম্যাচে ইনজুরির জন্য থাকছেন না ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার জুনিয়র। হলুদ কার্ডের জন্য নিষেধাজ্ঞায় আছেন বার্সার হয়ে শেষ ম্যাচে হ্যাটট্রিক করা রাফিনিয়া। ফলে
দড়িবালের আক্রমণ ভাগে ভরসার নাম ভিনিসিয়াস, রদ্রিগো এবং এন্ট্রিক। বিশ্বকাপ বাছাইয়ে 6 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে সেলেসাওরা। সমান সংখ্যক ম্যাচে 8 পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে ইকুয়েডর। যদিও দলটির বিপক্ষে 35 দেখায় ব্রাজিলের জয় 27টি, ড্র হয়েছে 6টি এবং হেরেছে 2টি ম্যাচ। রাতের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।